এত বড় মাছ পাঠিয়েছেন কেন? টাকা কুরকুরে? অসভ্য লোক। হ্যাঁ, তোর কি? অনেক কিছু। আমার ছেলের ভাগে কম পড়বে। আইসে ঢং। পোলা তাড়াতাড়ি বড় করো। আই বড় হইলে মাই আমদানি করবো। কি? ঘর থেকে গামছা নিয়ে এলো নাচে, গোসল করবে। ছেলের দিকে ঝুঁকে বলল, আব্বা যান, বোন লাগবো না? ভাইও তো লাগবো। ভাই থাকলে শরীরে বল থাকে। প্রত্যেক বছর আপনারা নতুন ভাই বোন দিব। তাড়াতাড়ি বড় হয়ে যান। মিষ্টির আগে ফুঁসতে লাগলো। এমন ঘাওড়া অভদ্র লোককে কিচ্ছু বলার মতো শব্দ তার ভান্ডারে নেই। বারান্দা থেকে গলপারে যেতে যেতে নাজির বলল, কি রে সুজন মাঝের ছাও, ভাত খাইছস? খিলখিলে হাসলো সুজাতা। সিফাত না বুঝে মাথা নাড়ালো। মিষ্টি ভাতিজার ঘাড় চেপে ধরল। তার মেজাজ আপাতত খারাপ আছে, দত পিষে বলল, তোর বাপের নাম সুজন মাঝি? দিন তিনেক পেরোলো। গ্রামে হাওয়ার মতো ছড়িয়ে গেল ফরিদার নিখোঁজ হওয়ার সংবাদ। সব দায় এড়িয়ে গেলেও নিখোঁজ মাকে খোঁজার দায় এড়াতে পারল না পারভেজ। মামার বাড়ি থেকে শুরু করে খালার বাড়ি, প্রতিবেশীদের বাড়ি এবং পুরো গ্রাম খুঁজলো, তবুও তার টিকিটিও পেল না। পারভেজ হতাশে বাড়ি ফিরল। বুঝলো মানুষ মূলত একা, কঠিন, এবং শেষ সময়ে এসে পাষাণের মতো মাও তাকে ছেড়ে চলে গিয়েছে। এই পৃথিবীতে নিজের বলতে তার আর কেউ রইল না। সেই গুরুতর সংবাদ নাজিরের কানেও পৌঁছে গেল। সে এবারেও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং এমন কিছু হবে তা যেন সে আগেই থেকেই জানতো। বাজার থেকে ফেরার পথে মিন্নত ব্যাপারী তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তগো বাড়ি শামিউলের মায়ের নাকি নিখোঁজ? এই শেষ বয়সে আইয়া মনে রং লাগছে, গেছেন কই? আমি কি জানি। হ্যার পোলা রেগে আছে গান। 2 দিন পর পর যা রতে তগো নামে। এত ক্ষমতাধর ভালো একটা পরিবার হঠাৎ করে ধ্বংস হয়ে গেল। নিজেকে মাঝেই খুনাখুনি। শামিউলের মায়ের ভালো মানুষ হিসাবেই জানতাম, কিন্তু হ্যাঁ ও শেষমেশ কিনা। নাজির বুঝতে বাকি থাকে না বুড়ো তাকে অপমান করছে, তাই সে হেসে বলল, পুরানো সংসার নষ্ট হয়ে নতুন আরেকটা সংসার হয়েছে। তাতে কি ক্ষমতা কমে গেছে? বরং বাড়ছে। ধীরে ধীরে আরো কত কি দেখবেন। এই শেষ বয়সে সকল করি না কইরা এ পথে বন্দেগিতে মন দেন। থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন মিন্নত ব্যাপারী। নাজির বাড়িতে চলে এলো। সেই রাতে আধারে যেন ফরিদা বানু আত্মহতি দিলেন, তা আর কেউ জানতেই পারল না। শাপলা বিলের কোথায় সেই দেহ ভেসে বেড়ালো তাও কেউ জানে না তার জঘন্য পরিণতির কথা। গোটা একটা জীবন পাপে আর হেলায় কাটলো। তাকে স্মরণ করার মতো কেউ রইল না, কেউ না। নাসরিনের মতো তার কবরও হলো না। কার্তিক গিয়ে অগ্রহায়ণ এলো। ক্ষেতের সোনালি আমন ধান কেচে ঘরে তোলা হলো। আগে ধান সেদ্ধ করে দিতেন কলিমের মা, এবার তিনি না থাকায় লতিফের মা এসে সেদ্ধ করে দিয়ে গিয়েছেন। সপ্তাহখানিক ধরে কড়া রোদে শুকিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ধান থেকে চাল করে চড়া দামে বিক্রি করলো নাচের। কয়েক কেজি আবার নিজেদের জন্য ভাঙিয়ে এনেছে। শীতে পিঠা খাওয়া যাবে। ভালো দিনগুলো হয়তো খারাপ দিনগুলোর তুলনায় দ্রুতই কেটে যায়। নাজের মিশ্রির দিনগুলো ছেলেকে নিয়ে তাই কাটছে। দিন শেষে রাত হচ্ছে, রাত শেষে দিন। মাঝে মধ্যে বেলিকে কোলে নিয়ে মাসুম তালেবও চলে আসে না তাদের বাড়ি। কাসেম আলীর তো একদিন নাতনিকে না দেখলেই হয়ই না। পারুলও এটা সেটা রান্না করে পাঠিয়ে দেন। দালানের কাজও শুরু হয়ে গিয়েছে। ঘরের পিলার স্থাপন করা শেষ হয়েছে। অগ্রহায়ণ শেষ হওয়ার পূর্বেই ভালো দিন ক্ষণ দেখে মির্জনের বিয়েও দিয়ে দিল নাজের। বউ নিয়ে সে মহা খুশি। হাড় কাঁপানো শীত আসতে আসতে ছাদে ঢালাই দেওয়া সম্পূর্ণ হলো। এবার ঢালাই মজবুত হলেই ইটের গাঁথুনি দেওয়ার পালা। সব ছেড়ে ছুড়ে নাজির তার নতুন ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ল। শীতে মাছের প্রজেক্ট সে কয়েক বছর ধরেই করছে, পাশাপাশি গুড়ের ব্যবসাও হাত দিয়েছে। ব্যাপারীর মাধ্যমে চেনা অচেনা বেশ কিছু খেজুর গাছ কিনে রেখেছিল। রস সংগ্রহ করে ভাবছে কাজ শুরু করে দিবে। শীতের আগমন ঘটতে না করতেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানার সাথে সন্ধি বেঁধেছেন সৈয়দুন নেসা। উঠে বসে শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছেন তিনি। একাধারে ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো সুরাহা করতে না পেরে পুত্র নাতিরা ভারী চিন্তিত। বৃদ্ধা অসুস্থতা নিয়ে ছেলেদের ডেকে পাঠালেন। দুজনকে দুপাশে বসিয়ে বললেন, জীবনে অনেক কিছু হারাইছি, অনেক সহ্য করছি। জীবনে অনেক কিছু হারাইছি, অনেক কিছু সহ্য করছি। শেষ মুহূর্তে আল্লাহ আমার জীবনে তোর আব্বারে পাঠাইলো। বন্যা হয়
বন্যা হইয়াও তোগর মধ্যে মাতৃত্বের স্বাদ পাইলাম। তোরা যা করছস তা নিজের পেটের পোলারাও মনে হয় মায়ের লাইগা করে না। আমি তোর প্রতি সন্তুষ্ট বাপ। তোরা সন্তুষ্ট তো? কখনো অজান্তে কোনো ভুল কইরা থাকলে মাফ কইরা দিস। আম্মা কি কন, আমরা আমনের প্রতি সন্তুষ্ট আম্মা। পেটে না ধইরাও যেমনে আমগো আগলায় রাখছিলেন, আমনেরে মা হিসেবে পাই আমরা খুশি। আরও একবার যদি সুযোগ থাকে তাহলে তখনও আমরা আমনেরেই আমগো মা হিসেবে বাইসা নেবো। সৈয়দুন নেসার চোখে অশ্রু জমল, সুখের অশ্রু। আকবর মিয়া বলতেন, আল্লাহ যা নেন তার চেয়েও বেশি মানুষের দেন। একসময় জীবন নিয়ে অভিযোগ করা সৈয়দুন নেসাও ধৈর্যের ফল পেয়েছেন। শেষ সময় এসে তিনি পরিপূর্ণ সুখী। বললেন, সব সময় দুই ভাই এমনই মিলমিশ কইরা থাকিস। সন্তানগো সুশিক্ষিত দেশ। সাহগ মতন ভাই যেন ভাইয়ের শত্রু না হইয়া যায়। মায়ের উপদেশ দুজনেই মাথা নাড়ালেন। তিনি পুনরায় বললেন, তুমি যা আবেদা সরলা গো, আইতে কসম। মনে হয় হাতে আর বেশি সময় নাই। যদি সেই দেখাটা দেখ। এমন কথা মুখে আইনেন না আম্মা, আব্বা গেছে গা, এখন আমনেও যদি জানগা আমগো কি হইব? জীবনযাত্রা শেষে সবাইরে একদিন যাইতেই হয়, এইটাই তো নিয়ম। সৈয়দুন নেসা ছেলেদের সাথে অনেক কথাই বলেন। পুত্রবধূরাও তার সেবায় সর্বদা এগিয়ে। কাশেম আলী এবার দ্রুতই ছেলে মাসুমের বিয়ের আয়োজন করলেন। মা অন্তত শেষ নাতির বিয়েটা যেন দেখে যেতে পারে। মাস্টার বাড়ি কোনো নারী পুরুষ আজ পর্যন্ত প্রণয় জড়ি বিবাহ করেনি। তাদের বিয়ে গুরুজনদের মতামত নিয়েই সামাজিকভাবে হয়েছে। তাই মাসুমের বিয়ে তো সেভাবে সমাপ্ত হলো। তবে তার বিয়েটা খুব একটা জাঁকজমকপূর্ণ হলো না। শুধু আত্মীয় স্বজন আর নিকটত পাড়া প্রতিবেশীরাই দাওয়াত দেওয়া হলো। ইংরেজি বছরটা পুনরায় বদলালো। ডিসেম্বর শেষে জানুয়ারি শুরু হলো। গতবারের তুলনায় এবার ঠান্ডাটা বোধহয় একটু বেশিই পড়েছে। সপ্তাহখানিক বড় ভাইয়ের বিয়ে খেয়ে গতকাল বাড়িতে ফিরেছে সবাই। রাতের থালা বাসন সকালে মেজে কলপার থেকে সবে বেরিয়েছে শালিক। গায়ে শাল জড়ানো, শীতে কাঁপতে কাঁপতে বারান্দার কাছাকাছি আসতে প্রতিমধ্যে সে থেমেই দাঁড়ালো। সম্মুখে মানুষটাকে দেখে চোখে মুখে জমল বিস্ময়। হাতে চকচকে থালাটা বাসন খানিকটা ঝুঁকেই কাঁপল। একটা ভ্রম নাকি সত্য? দুইয়ের মাঝখানে আটকে পড়ল মেচা। কুয়াশার চাদরে মোড়ানো ধরনী। শালিকের মনে হচ্ছে সে দিবা স্বপ্নে মত্ত। সামনে দাঁড়ানো লোককে ভ্রম ভেবেই কয়েক কদম এগিয়ে এসে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি হাসিয়ে আইছেন নাকি স্বপ্ন? না, মিছামিছি আইছি, সব স্বপ্ন। বলি হাসলো। শালিকের দেওখানা কাঁপলো খানিক। হাত আলগা হয়ে বাসনপত্র নিচে পড়ে যাওয়ার অভিমুখে লাগেজ ছেড়ে দ্রুত এসে সেসব ধরে ফেললো নওশাদ। নিচে রাগ দেখিয়ে বলল, ঠিক মতো খাও না, এত দুর্বল হলে চলে? শালিকের চোখে অশ্রু টলমল করছে। নওশাদ তার হাত থেকে পরিষ্কার বাসনপত্র বারান্দায় রেখে এলো। এগিয়ে এসে দুই হাত দিয়ে দুদিকে মেলেই বলল, বুকে আসতে চাইলে এখনই আসতে পারো, পরে কিন্তু সুযোগ পাবে না। দিগাদিক ভুলে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল মেচা। নওশাদ শব্দহীন হাসলো। তাকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বাচ্চাদের মতো নাক টেনে টেনে শালিক অভিযোগ জানালো, আপনি চাইবেন জানেন নাই কেন? চিঠিতে তো ঠিকই লিখছেন, আহিতে আরো বছর দেরিক লাগবো। আগে সত্য জানিয়ে দিলে শালিক পাখিকে এভাবে কাঁদতে দেখতে পেতাম। আমার প্রতি আপনার একটু মায়া মহব্বত নাই, খারাপ লোক। এই তো চলে এসেছি, এখন থেকে অনেক মহব্বত করব, সাথে আদর যত্ন। নিজেকে সামলানোর চেষ্টা করলো শালিক, কিন্তু দীর্ঘদিন স্বামীর অপেক্ষায় একাকিত্বময় জীবনের কাছে চোখের অশ্রুগুলো নিছক সাধারণই ঠেকল। নীরবতার চিঙে হঠাৎই ভেতর থেকে মিশ্রী কণ্ঠস্বর ভেসে এলো, শালিকাপা, এত ঠান্ডার মধ্যে বাইরে কি করছিস? বলেছিলাম রোদটা উঠতে দে, তারপর না হয় এগুলো মেজে ফেলবো। তা না, রোগ বাঁধাতে চাইছে। স্বামীকে দূরে ঠেলে সোজা হয়ে দাঁড়ালো শালিক। আঁচলে চোখ মুখ মুছল। তার জবাব না পেয়ে গায়ে চাদর জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো মিশ্রি। কিছু বলতে যাবে তক্ষুনি দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বেশ চমকালো। নওশাদ হাসল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখন? চলে এলাম আর কি। গতকাল বিকালে বিমানে উঠেছিলাম। দেশে এসে বাকি অর্ধেক রাত তো বিমান বন্দরেই কেটে গেল। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কিরে শালিকাপা? লাগেজ ধরতে গেল শালিক। নওশাদ দিল না তাকে। দুটো লাগেজ আর একটা বিশাল বড় বক্স নিজে হাতে বারান্দায় উঠিয়ে ঘরের দিকে যেতে যেতে জিজ্ঞেস করল, ভাই কই ভাবি?
উনি বাড়িতে নেই, ফজরের সময় বের হয়েছে। বলেছে নামাজ পড়ে খেতে যাবে একটু। নতুন করে আবার ধান লাগানো হচ্ছে তো। ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মিশ্রি সেদিকে ছুটল। কিছুক্ষণ আগেই ছেলের ঘুম ভেঙেছে, তাকে পরিষ্কার করে খাইয়ে মিশ্রি, তবুও মুখে হাসি নেই। কোল থেকে নামালেই কাঁদছে। নওশাদ উৎসুক হয়ে জিজ্ঞেস করল। নক্ষত্র কাঁদছে? কৌতূহলী নিয়ে পিছনে ফিরে তাকালো মিশ্রি। নওশাদ হেসে বলল, শালিক চিঠিতে জানিয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি, ওকে কোলে নেব। ওর জন্য অনেক কিছু এনেছি, ঘুম পাড়াবেন না কিন্তু। মাথা নাড়িয়ে ঘরে চলে এলো মিশ্রি। দোলনা থেকে কোলে নিল ছেলেকে। কপালে গালে চুমু দিয়ে কোমল স্বরে বলল, কি হয়েছে সোনামণি, কাঁদো কেন? এই তো মা এখানে। কাঁদে না। কাঁদতে কাঁদতে একসময় থামলো নক্ষত্র। চোখ আর নাকের পানি গামছায় মুছে দিল মিশ্রি। এত কিছুর করেও ছেলেটাকে হাসাতে পারল না। মুখ ভার করে আশেপাশে তাকিয়ে দেখছে। ছেলের হাবভাব মিশ্রি বুঝে না। অল্প বয়সে নিজেই মা হয়ে বসে আছে, কিভাবে এত শত বুঝবে? যতটুকু করে তাও মা ভাবি যায় শিখিয়ে দেওয়া। নওশাদ একেবারে গোসল সেরে এসেছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে তেল মাখছে। শালিক বিছানা বসে স্বামীকে পর্যবেক্ষণ করছে। ঠিক মতো খাওয়া দাওয়া করেন না? চেহারা স্রোতের এ হাল কেন? বাড়ি থেকে যখন গেছেন তখন তো তাজা তোজা আসিলেন। তুমি আর তোমার হাতের রান্না ছিল না যে, তাই এই হাল। ঢং, যাওয়ার আগে কয়দিন সংসার করছিলেন? মান ভাঙানোর চেষ্টা। নিজের রান্না নিজেরই করে খেতে হতো। সারাদিন কাজ করে আবার রাতে ফিরে রান্না করতে ইচ্ছে করতো না। এসব আমি ভালো পারিও না। তার উপর এক ঘরে এত মানুষ ঘুমাতে হতো। সব মিলিয়ে এই অবস্থা। ওই বাক্সে কি একটু বেশি যত্ন করতেছেন? এটাই টেলিভিশন। কি ভীষণ? টেলিভিশন মানে টিভি। বিদেশে বেশ চলে, দেশেও অবশ্য আছে, তবে গ্রামে তেমন একটা নেই। থাকলেও সব সাদা কালো। তাই আসার পথে রঙিন টিভি কিনে নিয়ে এসেছি। ও, আমি আমার ফুপুর বাড়ি দেখছিলাম। তোমার ফুপু আছে? প্রতিবেশী ফুপু। এখন ভাত খাইবেন নাকি রুটি? শীত আর কি কতগুলো কম ভাঙাইয়া রাখছে ভাইজান, নাকি খিচুড়ি রান্নু? ঘরে অনেক আনাজ আছে। তোমার যা সুবিধা হয়। শালিক মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। নওশাদ পিছু ডাকলো। এখনই রাত্রে বলিনি, আগে বসো, কথা বলি একটু। ওই লাগেজটা খোলো তো, দেখো তোমার জন্য কত কি এনেছি। পরে দেখবো, আগে রাইন্দা লই, খাইয়া তারপর বইয়া কথা কমু। আপনি জিরান, চোখের নিচেও কালি পইরা গেছে। শালিক চলে গেল। শরীরে পোশাক জড়িয়ে ঘর থেকে বের হলো নওশাদ। কুয়াশা কেচে সামান্য রোদের দেখা মিলেছে। বাড়িটা ঘুরে ঘুরে দেখলো সে। ইটের গাঁথুনি এখনো দেওয়া হয়নি। এত বড় একটা বাড়ির কাজ ধরেছে, অথচ ভাই তাকে জানায়নি পর্যন্ত। মূর্তি মঞ্চে খারাপ হয়ে গেল। ঘর থেকে নারিকেল পাতার পাঁচি এনে উঠোনে বিছিয়ে জোর গলায় ডাকলো, ভাবি, ভাতিজাকে নিয়ে আসেন, একটু দেখি, কোলে নেই। মিছরি নক্ষত্রকে এনে নওশাদের কোলে দিল। ভাতিজাকে পেয়েই প্রথমে বুকে জড়িয়ে ধরে নওশাদ দুই গালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, কেমন আছেন আব্বা? অপরিচিত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলো নক্ষত্র। চিনতে না পেরে আচানক নাক মুখ চোখ মুখ খিচে কেঁদে দিল। নওশাদ ঘাবড়ে গিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। কাঁদে কেন আব্বা? আমায় চিনতে পারছো না? আমি তোমার চাচা হই, বাবার ভাই চাচা। বাবার পরে একমাত্র চাচার অধিকার। কান্না থামাও। তোমার জন্য কত খেলনা এনেছি জানো? টিভিও এনেছি। চাচা না, মামার অধিকার বেশি। বিয়ার পরে সম্পদ ভাগাভাগি লইয়া চাচারাই ভাতিজার সবচাইতে বড় শত্রু হইয়া যায়। মামারা চিরকাল একই রকম থাকে। কথাটা শুনে পিছু ফিরে তাকালো নওশাদ। নক্ষত্র এখনো কাঁদছে। মাসুম এগিয়ে এলো। হাতের মাটির হাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, রাতের বেলা মা চাচিরা দুধ চিতুই বানাইছিল। কাউরে খাইতে না দিয়া তোর আর ফাহমিদার লাইগা উঠাইয়া রাখছিল। সকাল হইতেই আমারে দিয়া পাড়াইয়া দিছে। রুহুল আবার গেছে ফাহমিদার বাড়ি। মিষ্টি হাড়িটা নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো মাসুম। জিজ্ঞেস করলো, আমার মামায় কান দেখেন, আমার কাছে দে। অচেনা মানুষ দেখলেই ডরায়। আমি অচেনা মানুষ? বরং আমি তোর থেকেও বেশি আপন। দুজনের শরীরে সুবহান আলী শাহর রক্ত। আইছে আমার আপনজন। হ্যাঁ, মামারও কম না। বোন ওয়ারিশ চাইতে গেলেই আসল রূপ বেরিয়ে আসবে। ভাবি, চেয়ে দেখবেন। নওশাদের থেকে জোরপূর্বক নক্ষত্রকে ছিনে নিল মাসুম। বলল, আমরা লোভি না। আমগো ফুফুগো বিয়ার সময় দাদাই সব ওয়ারিশ হিসাব বুঝাইয়া দিছে। কাজল, রেশমা আপা, ফাহমিদার ওয়ারিশিব বুঝাইয়া দিছে। মিশ্রিটাও দিয়া দিমু। 18টা খালি হোক,
না গো মামা। কান্না থামিয়ে মুখের দিকে তাকিয়ে কথা শুনছে নক্ষত্র। মাসুম বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, দেখ, কইছি না আমার ভাগিনা অচেনা মানুষ দেখলেই ডরায়। আমার কোলে আইতেই চুপ হইয়া গেছে। আর ডরায়ও না, তোমার মামা আয়া পড়ছে। দেখতে দেখতে আমাকেও চিনে ফেলবে। হঠাৎ দেশে এত তাড়াতাড়ি আইতে দিল? এত তাড়াতাড়ি কোথায়, গত বছরের এপ্রিলে গেলাম, এখন জানুয়ারি চলছে। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছে শালিক। মিশ্রি ঘর থেকে ছোট ছোট বাচি এনে পিঠা বেড়ে নওশাদ আর মাসুমকে দিল। উঠানের রোদে মধ্যে বসে গল্প করছে তারা। লুঙ্গির কোনা ধরে গুনগুন করতে করতে নাজির বাড়ির ভিতরে প্রবেশ করলো। মাসুমকে পেছন থেকে দেখা যাচ্ছে, বলল, ঘরে নতুন বউ রাইখা আমাকে বাড়িত কি করস? মাসুম এক পলক পেছনে দেখে ভাগ্নের উদ্দেশ্যে অভিযোগ করে বলল, তোর বাপ একটা মস্ত বড় বেয়াদব। সম্বন্ধীরে এখনো সম্মান করতে জানে না। বয়সে আমার হাঁটু সমান তুই। নওশাদের সাথে চোকাচোকি হতেই বলল, এই দোকানপাট থেকে হইন না এলাম, তুই নাকি আয়া পড়ছস? শুরুতে বিশ্বাসই হয় নাই, এখন দেখি হাসাই। তা হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? না, কিসের সমস্যা? তোমাদের কথা খুব মনে পড়ছিল। মালিকও খুশি হয়ে ছুটি দিয়ে দিলেন, তাই চলে এলাম। আর আগে জানালি না কেন? একলা একলা এত দূর থেকে আইলি? এমনি জানাইনি, ভাবলাম চমকে দেই। কিন্তু তোমার ছেলে আমায় দেখে কাঁদছে, চাচাকে চেনে না। প্রথম প্রথম সবার কোলে গিয়েই কাঁদছিল, দেখতে দেখতে এখন চিন্না গেছে। খালি আমার কোলে আইয়া কাঁদে নাই, প্রথম নিতেই এমন হাসি দিছিল। নাজির হাত ধুয়ে এলো। বাবার কণ্ঠ শুনে মুখ দিয়ে শব্দ করতে করতে মামার কোল থেকে বাবাকে দেখার জন্য উকিঝুঁকি মারছে নক্ষত্র। নওশাদ অভিযোগ জানিয়ে বলল, আর মাসুম ভাই বলছে শুধু আমার কোলে এসেই নাকি কাঁদছে। নাজির এসে পাটিতে বসে পড়লো, ছেলের দিকে দুহাত বাড়ি দিয়ে বলল, এই ভণ্ডের কথা বিশ্বাস করতে হয়? ওর কোলে প্রথম গিয়া কাঁদতে কাঁদতে আমার আব্বা মুইত্যা দিছিল। কিরে কস নাই? মাসুম সরু দৃষ্টিতে তাকালো। নক্ষত্র বাবার কোলে এসে আনন্দে হাত পা ছুড়ে অ আ এ শব্দ করছে, যেন বলছে। নাজির তার থুতনিতে নাক ঘষে বলল, তুমি আমার লাইকে অপেক্ষা করতেছিলে আব্বা? তোমার বাবা একটু কামে গেছিল, কামে না গেলে হইব? বড় হইলে তোমারও লইয়া যাবো, এখন হাসো। নক্ষত্র খিলখিল করে হেসে উঠল। মিশ্রি এদের বাপ ছেলে কাণ্ড দেখে অবাক হলো, অভিযোগের সুরেই পড়ল, এতক্ষণ মা মামু চাচার কোলে এমন ভান করেছিল যেন আমাদের সে পছন্দই করে না। বাপকে পেতেই মুখে কি হাসি তার। বাপের মতন ভণ্ড হইয়া যাইতেছে। রক্ত দেখতে হইব না? হ, মামু খুব ভালা। বাড়িতে যাই, দাদির অনেক অসুখ, আয়া দেইহা যাইস। কাল বিহালে গিয়াও গপ্প করে আইসি, নাস্তা করে যা। না, বউ ভাত লইয়া বইয়া রইছে, নতুন বউরে কষ্ট দেওয়ান যাইব না। তুমিও বিয়ে করে নিয়েছো? তোর মতো ছোট মানুষ দুইবার বিয়া করবার পারলে আমি একবার পারবো না কেন? বিয়ার 3 সপ্তাহ চলতেছে, বাড়িতে আইয়া বেড়াইয়া যাইস। দেখলে ভাই অপমান করছে। দাঁড়াও, বিদেশ থেকে অনেক কিছু এনেছি, সঙ্গে করে নিয়ে যাও। পারতাম না, তুই দিয়া যাইস। মাসুম চলে গেল। নাজির বলল, শুধু মাসুম না, কয়দিন আগে মিল্টনেরও বিয়া হইছে। লতিফ মনে হয় সামনের মাসে করব। বলো কি, এত কিছু হয়ে গেল? থাকবি তো কয়দিন? যদি বা একেবারে থেকে যাই? মানে? যদি সেখানে আর ফিরে না গিয়ে দেশেই তোমাদের সাথে থেকে যাই, তাহলে কিছু হবে? ললাটে ভাঁজ পড়ল নাসিরের। ছেলেকে দোলাতে দোলাতেই বলল, কি হইব, তোর ইচ্ছা। তবে তাকে কথা শেষ করতে দিল না নওশাদ, নিজেই বলল, বেকার খাবো না, জীবন নিয়েও এবার আর হেলাফেলা করব না। ভাবছি ব্যবসা করব। চাল আর শুটকির ব্যবসা কেমন হয়? একবার বইয়ে পড়েছিলাম এসবের খুব চাহিদা। কিছু টাকা আমি জমিয়ে রেখেছি। দোকানে কাজ করলেও অবসরে টুকটাক আরও কিছু কাজ করেছি। এ কদিন আমি একটু বসে খাইনি। নাজির কিছুক্ষণ চুপ রইল। নওশাদ প্রশ্ন ছড়ল, বাড়ি করছো, আমায় জানাওনি কেন? বলেছিলাম না টাকা পয়সার ব্যাপার হলে আমায় জানাতে? এত টাকা কোথায় পেলে? টেহার কি অভাব? আমি কি এক কামলায় বসে থাকি? গ্যাসে বছর আমন ধান বেচছি, লকে মিলও ভালোই চলছে। প্রত্যেক মৌসুমে আনাজ চাষ করি, গরুর দুধ বেচে, ঈদে গরু খাসি বেচছে। এই টাকা দিয়ে এইটুকু তুলছে। আপাতত কাম কয়দিন ধরে বন্ধ। হাসা কইতে টেহার কারণে বন্ধ আছিল, তো এই সমস্যাও মিঠা গেছে। কিভাবে মিটলো? 1 বিঘা জমি বেচছে। কি? আমিরুল ছাড় থেকে গেছে, হোনা করে জমি নিয়েছিলাম, সেখান থেকে আর কি। ওইদিকে বহুদিন ধরে সামাদ মিয়ার নজর আসছিল। আমার টাকা পয়সা দরকার, আর হ্যাঁ জমি। হুদাই ঝামেলা করে লাভ আছে, তাই বেচে দিছি। জীবনে বাঁচলে আরো কত জমি কিনতে পারবো। তাই বলে? হন, আমাকে পায়ের তলার মাটি আরো শক্ত করতে হইব। সামিল ভাই এখনো জেলে, জেল থেকে বাহির হইলে আমরা
শান্তিতে থাকতে পারবো বললে তোর মনে হয়? এই শত্রুতা আর কখনো মিটব না, এমনি চলতে থাকবো চিরকাল। চলুক, আমরা বরং আমগো অবস্থা বদলাই। জেলে কেন? পরে গমনা হয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? মিথ্যে বলো না, আমি সব জানি। কি জানোস? যা তুমি আমার থেকে লুকিয়ে গেছো, যার থেকে আমায় রক্ষা করার জন্য দূরে সরিয়ে দিয়েছিলে, তাই জেনেছি। নিজের কথা আর কবে ভাববে বলো তো? নিজের কথাই ভাবি, মাইশের কথা ভাবার সময় আছে? এসব কেডাই জানাইছে? তোর বউ? না, তাহলে কেডা? কেউ একজন জানিয়েছে। এর লাগে আয়া পড়ছস? উত্তর দিল না নওশাদ। বাবার কোলে নক্ষত্র ঘুমিয়ে পড়েছে, তাকে নিয়ে উঠে গেল। নাজির বলল, ইচ্ছা না হইলে যাওয়ার দরকার নাই, বউ লইয়া মন দিয়ে সংসার কর। সাইল ছুটকি কি নাকি ব্যবসা করবি? কর, কাম করা ভালা। আমি এবার গুড়ের ব্যবসা ধরছি, লগে সরষার ক্ষেত আর মাছের প্রজেক্ট। ধান 2 বিঘা জমির মধ্যে লাগাইছে। তুই চাইলে তোর ব্যবসা দাঁড়ানোর আগ পর্যন্ত আমারটা দেখভাল করতে পারস। কথা শেষে নাজির ঘরে চলে গেল। নক্ষত্রকে দোলনায় শুইয়ে দিয়ে সবাই মিলে সকালে নাস্তা খেলো। খাওয়া শেষে লাগেজ খুলে বসলো নওশাদ। সবার জন্য আনা জিনিসপত্র বের করে ভাই ভাবি ভাতিজাকে ভাগ করে দিল। মির্জনকে দেখতেই সাবান, শ্যাম্পু, স্নো পাউডার ধরিয়ে দিয়ে বলল, এই নে, এগুলো তোর। শুনলাম বিয়ে করেছিস, আগে জানলে তো তোর বউয়ের জন্য কিছু নিয়ে আসতাম। এই লিপস্টিক আর চুলের ক্লিপগুলো না হয় রাখ। উপহার পেয়ে মিল্টনের আনন্দ যেন আর ধরে না। এত কিছু সে আশাই করেনি, তাই একটু বেশি খুশি হয়েছে ছেলেটা। নওশাদের ফেরার খবর শুনে বেলা বাড়তে প্রতিবেশীরা দেখা করতে বাড়িতে ভিড় জমালো। বাড়ির বউয়েরা উঠোনে রোদের মধ্যে বসে আছে। খুশবু শাশুড়ি দিলারা মাথা থেকে উকুন আনছে। বেলি উঠানে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পলি তাকে চেনে ধরে কোলে বসালো। পারুল মুখ ভার করে বললেন, আমার লাইগা খারাপ লাগতাছে আমার। আগে তো হাঁটতে পারতো না, এখন বইতেও পারে না। এত ভালা মাইনষের কি এর শাস্তি পাইতাছে কত? দিলারা বেগম 2 হাতে বুড়ো আঙ্গুলের নখে পিছে উকুন মারতে মারতেই বলেন, বয়স কি কম হয়েছে? দেখ, আমারই নানি দাদি হইয়া গেছি। চুলে হে কবে পাক ধরছে, মাজায় বিষ। তাহলে আমার কি বয়স কম? তাও ঠিক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এমন ভোগান না ভোগায়। শীতের মাঝে বুইরা মানুষটা কত কষ্ট করতাছে। শাশুড়িকে নিয়ে পুত্রবধূদের আফসোসের শেষ নেই। হালকা কেসে ভেতরে প্রবেশ করলো মাসুম। দেবরকে দেখে খুব খুশবু। দ্রুতই ঘুমটা টানলো পারুল আর চোখে ছেলের দিকে তাকিয়ে বলেন, বেলা কত হয়েছে? টোটো কইরা কই ঘুরতাছিলি? তুমি তো পিঠা দিয়া পাঠাইছিলা। কতক্ষণ লাগে? কাছে থাইকা কাছে। আরে নৌসাদে আইছে, তাই কথা কইতে কইতে বেলা হইয়া গেছে। হ্যাঁ না, বিদেশে আসিল। সকালে আইয়া পড়ছে। সুজাতা সিফাত কই? তোদের লাইগা লজেন্স আনছে। শুনেই সুজাতা সিফাত দৌড়ালো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে এখন। মাসুম এসে বেলিকে কোলে তুলে নিল, আঙুল ঝাঁকিয়ে বলল, সকালে খাইছো মা? বেলি মাথা নাড়লো 2 দিকে। পলি খ্যাক খ্যাক করে উঠল। ওই, খাস নাই তুই? তাইলে একবারই খিচুড়ি কার পেটে গেছে? বেলি খিলখিল করে হেসে চাচার ঘাড়ে মুখ লোকালো। পারুল ছেলের উদ্দেশ্যেই বললেন, বউ খাওন লইয়া বইয়া রইছে, যা খা গিয়া। সবাই কইছিল পোলাডার বিয়া দিলে ঠিক হইয়া যাইব। কই, যা ছিল এখনো তাই আছে, হারামজাদা। মায়ের কথা কানে না নিয়ে খাওয়ার ঘরে চলে এলো মাসুম। আপাতমস্ত ঘোমটা টেনে মাদুরে বসে আছে নববধূ। নববধূই লাগে তাকে। 2 হাতে রং উঠে যাওয়া মেহেদি, পায়ে আলতা, হাতে সোনার নতুন বালা। লজ্জায় মাথা নত করে রেখেছে মুখখানা। বেলিকে নিয়ে বসে পড়ল মাসুম। রুপিনা খাবার বেড়ে থালাটা এগিয়ে দিল তার দিকে। মাসুম অসন্তোষ প্রকাশ করে বলল, দেখতেছো না আমার কোলে বেলি ফুল? নিজ হাতে খাওয়াইয়া দাও। রুবিনা চমকে গেল। নত চোখ জোড়া তবুও তুলল না। মাসুম মনে মনে হাসলো। মুখ এগিয়ে নিয়ে ছোটে ফাঁক করে বলল, রুটি ছিঁড়ে স্বামীর মুখে সামনে ধরল রুবিনা। হাত কাঁপছে তার। আঙুল নরমে ঠোঁটের ছোঁয়া পেতেই দেহখানাও কেঁপে উঠল। রুটি চিবুতে চিবুতে মাসুম বলল, এমনে কাঁপতাছো কেন রবিনা? তোমার কি মির্কি বেড়া মরছে? রুবিনার ইচ্ছে হলো ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে। তার ভাগে একটা অদ্ভুত লোক পড়েছে যে প্রতি মুহূর্তে অদ্ভুত অদ্ভুত কথা বলে, তাকে লজ্জায় ফেলে দেয়। তবে এই লোকটার মুখে না নিজের পুরো নাম শুনলে ভালোই লাগে, তাই যেতেই পারে না। মাসুম
তার থেকে কোনো জবাব না পেয়ে বেলির কাছে অভিযোগ করে বলল, দেখ ফুল, তোর চাচি খালি লজ্জা পায়। এত লজ্জা পাওয়া বৌদিয়া আমার মতো নির্লজ্জ মানুষ কি করব? বেলি চাচার কথা বুঝলোই না, ফ্যাল ফ্যাল করে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ঘুরলো চাচির দিকে। দুপুরের আগে নাজির গিয়ে থলে ভরে বাজার করে এনেছে, একজোড়া হাঁসও এনেছে। শীতে হাঁসের গোস্ত খেতে সুস্বাদু লাগে। শালিকার মিষ্টি মিলে দুপুরে রান্না করলে জম্পেশ খাওয়া দাওয়া হলো। সন্ধ্যায় কুপি জালে বানানো হলো চিতই পিঠা। সঙ্গে আনা টিভিটাও তখনই নওশাদ লাগিয়েছে, কিন্তু অ্যান্টেনা না থাকায় চালু করা গেল না। এই অ্যান্টেনা আনতে আবারও শহরে দৌড়তে হবে। সব কোলাহল আড্ডা শেষে ঘরে ফিরে দরজায় খিল দিল নওশাদ। শালিক বিছানায় গুছিয়ে বসে পড়লো, ছানটা ছকছক করে কাঁপছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে তার সামনে বসলো নওশাদ। ব্যাগটা সে এতক্ষণ বেরি করেনি, তাই স্ত্রীর সামনেই খুললো। শালিক কৌতূহল নিয়ে দেখছে। ব্যাগ থেকে বেশ কিছু সাজসজ্জার সরঞ্জাম এবং দুটো শাড়ি বের করলো নওশাদ। বললাম, এগুলো তোমার? এত সাজুনি? হ্যাঁ, সাজতে আমার অনেক ভাল লাগে। তাই তো এনেছি। আর ওই ব্যাগে যা জিনিসপত্র আছে তা তোমার বাবা মা ভাই বোনদের জন্য। হেগু কথা আপনার মনে আছে? মনে থাকবে না কেন? 4টা না 5টা না, একটা মাত্র শ্বশুর শাশুড়ি আর শালাশালি আমার। ওদের জন্য না আনলে হয়? আমার সাথে এক লোক থাকতেন, ওনাকে নিয়ে সপ্তাহে খানেক ধরে কেনাকাটা করেছি। আরও কিছু আনার ইচ্ছে ছিল কিন্তু আনতে পারিনি। বেশি কিছু আনলে আবার বেশি টাকা দিতে হয়, তাই ভাবলাম শহর থেকে কিনে নেব। ব্যস্ততার মধ্যেও স্বামীর যে শ্বশুরবাড়ির কথা মনে আছে তা জেনে মুচকি হাসলো শালিক। তার হাসি দেখে নওশাদ হাসলো। বিছানা খালি করে আলো নিভিয়ে দিয়ে বলল, এই কয়দিন তোমার কথা খুব মনে পড়েছে। এবার থেকে অভিযোগ করার আর কোনো সুযোগ দেব না। চারিদিকে নীরবতা বিরাজ করছে। মিষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ছেলেকে নিয়ে বিছানায় বসে আছে নাজির। বাপ ছেলে দুজনেই তাকে দেখছে। একসময় ছেলের উদ্দেশ্যে নাজিরই বলল, দেখছো তোমার আম্মাই কত সুন্দর? হাই, এত সুন্দর আসছিল না। শরীরে খালি চর্বি আর চর্বি, মানে অনেক মোড়া আসছিল। কথায় কথায় ছ্যাদ করে উঠতো। আমার বিয়ে করার পর এত সুন্দর হয়েছে। মিষ্টি চোখ মুখ কুচকে পিছু ফিরে তাকালো। নাজির পুনরায় বলল, দেখো কেমনে চায়। আহা, রাখলোই মায়ের কত সুন্দর লাগে। বড় হইলে তোমারও সুন্দর একটা মাইয়া দীক্ষা বিয়া দিব। বউ সুন্দর হইলে পুরুষ মানুষের জীবনের প্রত্যেক দিনই ঈদ। চুল বেঁধে নাজিরের থেকে ছেলেকে কেড়ে নিল। মিষ্টি পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, এমন বদমাইশ বাপ জীবনেও দেখিনি। আমায় পেয়ে জিতেছে তা মুখ ফুটে বলতে পারছে না সে। বাপের কথা কানে নিস না তো। মায়ের মতো হবি, ভদ্র হবি। বউ জীবনেও বেয়াদব বলতে পারবে না। আমি বেয়াদব বদমাইশ? কোনো সন্দেহ? তুই তাইলে নোংরা শব্দ উচ্চারণ করলে ঘর থেকে বের করে দেব। সারা রাত বাইরে কাটাবেন। নাজির চোখ মুখ কুচকে থেমে গেল। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানা এলো মিশ্রে। পিঠে হাত বুলিয়ে দিলেই ছেলে ঘুমিয়ে যায়, তবে জেগেও ওঠে দ্রুত। বাবাকে না দেখলেই তো হয়ে যায় মুখ ভার। সারাদিন পর স্ত্রীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে চোখ বুঝলো নাজির। মিশ্রি সোজা হয়ে শুয়ে ঘাড় কাত করলো। জিজ্ঞেস করলো, ক্ষতগুলো তো এখনো শুকায়নি, দেখতেও দেন না। লজ্জা যেন উতলে উতলে পড়ছে আজকাল। আব্বা বলল শীতে নাকি এসবে টান লাগে বেশি। কিছু হয়ে গেলে বেশি বোঝা ভালো না। আরেকবার বরং হসপিটাল থেকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিলে ভালো হতো না? সব শুকিয়ে গেছে, খালি দাগতে রয়ে গেছে। এ দাগ আর যাইতো না। আর পরীক্ষা নিরীক্ষা? সব ঠিক আছে, হায়াতের মালিক আল্লাহ। এত চিন্তা করলে হইব না। মিষ্টি বিরক্ত হলো। এই লোকটা তার কোনো কথা শুনে না। শরীর গরম কেন? জ্বর এসেছে? নিষেধ করার পরেও কাদা পানিতে নেমেছেন? হাত দিয়ে কপালে ছুতে গেল মিশ্রে। নাজির তার হাতটা নিজের মুঠোয় নিয়ে গলায় মুখ ঘষে পড়ল। ধুর, আমি না, মিল্টন নামছে, এখন ঘুমাও। ছেলেকে পেয়ে বউকে ভুলে গেছেন? এখন আর আমায় ভালোবাসেন না, তাই না? পুরুষ মানুষ ভালো না একদমই। নাজির হেসে ফেলল। মুখ তুলে অন্ধকারে স্ত্রীর দিকে তাকালো। গাল দুটো চেপে ধরে পড়ল, এখন পোলা ডারবি হিংসা করতেছো ময়না পাখি? হিংসে নয়, সত্য কথা। আচ্ছা, এবার থেকে বাড়ি তাইয়াই তোমার আগে করে নেব, খুশি? অসভ্য লোক। এখন আবার অসভ্য হয়ে গেলাম? মুখ ফিরিয়ে নিল মিশ্রে। নাজিরের বাঁধন শক্ত হলো। ফিসফিস করে পড়ল, এই অসভ্য লোকই তোমার বলার বাপ। মিশ্রি প্রতি উত্তর করলো না। শুরু হলো নীরবতা। শোনা যাচ্ছে শুধু দুজনার নিঃশ্বাসের শব্দ। কথা খুঁজে পাচ্ছে না কেউ, তবুও দুজনের যেন তাদের অনুভূতি সম্পর্কে অবগত। রাত শেষে সকাল এলো। শীতকালে রাত দীর্ঘ হলে দিন হয় ছোট। কখন যে সময় চলে যায়। পরের দিন বিকেলে মেয়ে আর জামাতাকে নিয়ে যেতে মহিষের গাড়ি পাঠালেন
অলিউল খান। ছেলেটার দেশে ফেরার সংবাদ লোক মারফত তিনি পেয়েছেন, তাই নওশাদও লোকটাকে ফেরাতে পারলেন না। বড় ভাইয়ের অনুমতি নিয়ে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ির জামাই আদর খেতে চলে গেল। শীতকাল বিদায় নেওয়ার আগে আরও একটি হৃদয় বিদারক ঘটনাই ঘটে গেল। সেদিন সন্ধ্যায় নামার পূর্বে সৈয়দুন্নেসাও ইন্তেকাল করলেন। সেই যে অসুস্থ হলেন, তারপর আর উঠে দাঁড়াতে পারলেন না। মাস্টার বাড়ির শেষ গুরুজনও বিদায় নিয়ে চলে গেলেন এমন এক জায়গায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। মৃতদেহের পাশে বসে পুত্রবধূরা কাঁদছে। শাশুড়ির জন্য কেউ এমন করে কাঁদে, তাও আবার সম্পর্কে তিনি সৎ শাশুড়ি। চোখের পানি যেন বুঝিয়ে দেয় মৃত নারী তার জীবদ্দশার সংসার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। কান্নার শব্দে প্রতিবেশের নারীরাও ছুটে এসেছে দাঁড়ে। এই জীবনে বৃদ্ধা তাকে কম উপকার তো করেননি তাদের। 80-র দশকে অনাহারে যখন ভুগেছিলেন তখন নিজের সিন্দুক থেকে চাল ডাল বিলিয়ে দিয়েছিলেন। 71-এ হানাদারদের কবল থেকে তরুণীদের লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়ির চিলে কোঠায়। সেই উপকার ভুলবে কি করে সবাই? মৃত্যুর আগে ছেলেদের পই পই করে সৈয়দুন্নেসা বলে গিয়েছেন মৃত্যুর পর বেশিক্ষণ যাতে তার লাশ রেখে দেওয়া না হয়। মাইকে ঢালা ওভাবেও জানানোর প্রয়োজন নেই। রাতের আধারে লোক জড়ো না করে স্বামীর পাশেই যেন তাকে দাফন করা হয়। দাদি শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে শ্বশুরবাড়ি ছুটে এসেছে নাচে, তবে ভেতরে এখনো প্রবেশ করেনি। বিগত মাসগুলোতে মৃত্যু তাদের জীবনের স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন আর কষ্ট লাগে না, অবাক হয় না, শুধু একটা হাসি খুশি। মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ভেবে শূন্যতা অনুভূত হয় ভিতরে। তবে সেই শূন্য স্থান ওই বা আর কদিন শূন্য থাকে। আজকাল নাজিরও মৃত্যুকে ভীষণ ভয় পায়। সুযোগ পেলে সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে মাফ চায়। সৈয়দুন্নেসার মৃত্যুতে সে উপলব্ধি করে তাকে ঠিক ভুল সম্পর্কে বোঝানোর মতো আরও একজন মানুষ তার জীবন থেকে চলে গিয়েছে। মাসুম রুহুল দাদিকে শেষ দেখা দেখে ফুপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মিল্টনকে সঙ্গে নিয়ে নাজির গেল কবর খুঁড়তে। মসজিদের খাঁচিয়া এনে বাড়ির উঠোনে রেখে দাদিদের জন্য শেষ বাজার করতে হাটে চলে গেল সুজন আর তালেব। মায়ের মৃত্যু সংবাদ শুনে মেয়েরা আর দেরি না করে তৎক্ষণাৎ স্বামী সন্তান নিয়ে চলে এলো বাপের বাড়ি। সরলা এলো ভাতিজাদের সঙ্গে। বৃদ্ধ বয়সে তারাও কাঁদলো নাতি নাতনিরা। শেষ গোসল দিয়ে সৈয়দুন্নেসার প্রাণহীন দেহটাকে কাফনে জড়িয়ে সেই রাতে যথাসময়ে দাফন কার্য সম্পূর্ণ করা হলো। কবরের পাশে দাঁড়িয়ে কাসেম আলী চোখের পানি ছেড়ে পড়লেন। মা কি বোঝার আগে মা হারাইছি, আল্লাহ দয়া আরও একজন মা পাইলাম। হেই মাও গেল গা, বাপ তো আরও আগেই গেছে। এখন বাড়ি ফিরা কার কাছে ছুটমো, কে বিপদে ভরসা দেব, মাথায় হাত বুলিয়ে দেব। নজরুল আলম নিজেকে সামলানোর চেষ্টা করছেন। এই বয়সে এসে কাদার মতো বোকামি করতে চাচ্ছেন না বলেই মনে হচ্ছে। আকাশের দিকে তাকে শুধু মনে মনে বললেন, আল্লাহ আমার আম্মারে তোমার কাছে রাইখা গেলাম, তারে ভালা রাইখো, সব ভুল মাফ কইরা বেহেশতবাসী কইরো। ধীরে ধীরে সবাই বাড়ি ফিরে এলো। সৈয়দুন্নেসা শুধু রয়ে গেলেন স্বামীর কবরের পাশে, নিজেদের নতুন ঠিকানায়, যেখান থেকে আর ফিরে আসা যায় না। এটাই চূড়ান্ত গন্তব্য, দীর্ঘ যাত্রার শেষ পথ। শ্বশুর শাশুড়ির সাথে নওশাদ শালিকও বাড়ি ফিরে এসেছে। মিস্ত্রিটা এখনো কাঁদছে। তার এইটুকু জীবনে দাদি ছিলেন গুরুত্বপূর্ণ এক চরিত্র। হতাশায় আশ্বাস দেওয়ার সঙ্গী সেই দাদি আর নেই। তাকে ছেড়ে চলে গিয়েছে ভাবলে বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। সেটা ক্ষুধার চোটে রুবিনার কোলেই কাঁদছে। কিভাবে কান্না থামাবে বুঝতে পারছে না রুবিনা। হাতের ইশারায় সুজাতাকে ডেকে বললাম, বাবু কান্তাছে, কি করমু? তোমার ফুপুরে ডাকছি কিন্তু হুনে না, সুডু দাদিকে ডাক দাও। ছোট দাদি ওপাশে ফুপু দাদিদের পাশে বসে আছে, ডাকলে বকবে। রুবিনা পড়ল বিপাকে। অন্য কিছু খাওয়ানো গেলে সে নিজেই খাইয়ে দিত। বেলির ফিটার বিছানায় পড়ে আছে। তার চিন্তার মধ্যে হঠাৎই সেখানে পলির দেখা মিলল। জিজ্ঞেস করল, পোলা পাইন্ডা কখন দেরা কান্তাছে, আর তুমি এনে মগার মতো দাঁড়াইয়া রইছো? মিশ্রি কই? হ্যাঁ ও কান্তাছে, একবার লইয়া গেছিলাম হের কাছে, পোলার মিহি চায় নাই পর্যন্ত, এখন কি করি? বেলিরে তোমার কাছে রাইখা ওরে আমার কাছে দাও। আইও দেখি আব্বা, মামির কাছে আইও। রুবিনার কোলে বেলিকে দিয়ে নক্ষত্রকে নিয়ে মিশ্রির কাছে এলো পলি। মেয়েটা সেই কখন থেকে দাদির বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদছে। নক্ষত্রকে তার পাশে শুয়ে দিল পলি। বলল,
তোমার পোলা ক্ষুদায় কান্তাছে, ওরে কেন কষ্ট দিতাছো কও তো? ওই কি মানুষ মরার কষ্ট বুঝে? ওরে খাওয়াইয়া দাও, বাপের কাছে দিয়ে আহি। মায়ের চোখের পানি দেখে অবুঝ নক্ষত্রে কান্না থেমে গেল। ছো চলছে অভিমানী চোখে তাকিয়ে রইল। কি মায়া সেই দৃষ্টিতে! মিষ্টি উপেক্ষা করতে পারলই না, চোখের পানি মুছে কপালে চুমু দিল। ক্ষুধা নিবারণ হওয়া পর্যন্ত পিঠে হাত বুলিয়ে দিল। খেতে খেতেই এতক্ষণ চিৎকার করে কাঁদতে থাকা ছেলেটা ঘুমিয়েও গেল। পলি চাইল মিষ্টি ছেলেকে, আর কাজ ছাড়া করলো না। সেই রাতে কারো চোখে ঘুম নামলো না। বাধ্য হয়েই রাতটা শ্বশুরবাড়িতে থেকে গেল নাজের। নওশাদ অবশ্য শালিককে নিয়ে চলে গিয়েছে বাড়ি। মৃত্যু শোকের থেকে আরো বড় কোনো শোক আছে কিনা নাজিরের জানা নেই। সৈয়দুন্নেসা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর পৃথিবীর তিল পরিমাণ ক্ষতি হলো না। দৈনন্দিন জীবন সময়ের নিয়মেই চলতে থাকলো। মাঘ মাস প্রায় শেষের দিকে। পলাশ গাছে কলি ধরা শুরু করেছে। হঠাৎ এক ব্যস্ত দুপুরে গ্রামের মেঠো পথে দেখা মিলল মমিনুল শাহর বড় পুত্র নাজমুল শাহর। চুল দাড়ি বাড়ন্ত বংশ পরম্পরায় পাওয়া সুন্দর চেহারাখানা মলিনতার নিচে ঢাকা পড়েছে। চেনার সৌপাইটুকুও নেই যেন। সদ্য জেল থেকে মুক্তি মিলেছে তার। সরাসরি ভুক্তভোগীকে আঘাতের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর হয়ে গিয়েছে। শাহরিয়ার আর সামিউল এখনো ছাড়া পায়নি। তাদের ছাড়া পাওয়া সম্ভবও না। তার আগমনের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় জমেছে। ফটকের সামনে থেকে উকিঝুঁকি মারছে। বাড়ির ভেতরে পা রেখে দীর্ঘশ্বাস ফেলল নাজমুল। উঠানের আগাছা দিয়ে পায়ের মাংসপেশি ঠেকে যাচ্ছে। দুপাশের দুই দালানে শ্যাওলা জমেছে। মায়ের রান্নাঘরে চালা ভাঙা, গোসলখানার টিউবওয়েলে দিয়ে পানি বের হচ্ছে না। কি অবস্থা তাদের পুরনো বাড়িটার! কোথায় সেই দাপট ক্ষমতা? ভাইদের দুষ্টু মিষ্টি ঝগড়া আর হই হই কলরব। নাজমুলের হাঁটু ভেঙে আসে। বাবা ভাইদের কথায় প্রভাবিত হয়ে করা ভুলের জন্য আফসোস জাগে অন্তঃকরণে। কিন্তু লাভ কি সে আফসোসের? মানুষ মেরে হাসি খুশি সৌন্দর্য সম্পর্কগুলো নষ্ট করার পর আফসোস করে কেঁদে কেটে কি লাভ? যেমন লাভ হচ্ছে না মমিনুল শাহর আফসোসে। বাবাকে দেখেও মন কেঁদে উঠল নাজমুলের। বোঝার আর বাকি রইল না বর রব কর্তৃক পাপের শাস্তি যে এইসব, যা কেবল শুরু। ভয়ে মায়ের সাথে আর দেখা করতে সে যায়নি, তবে শিউলির সাথে দেখা করেছে। ক্ষমা চেয়েছে। পৃথিবীর সব স্ত্রীরা মিষ্টির বা মর্জিনার মতো হয় না। কিছু স্ত্রী আছে শিউলির মতো, যারা সমাজের ভয়ে সংসার করার লোভে স্বামীর করা সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। শিউলিও তাই করেছে। সবার নিষেধাজ্ঞা অমান্য করে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে এসেছে। মহাসড়ক দিয়ে আসা যাওয়ার পথে তার সাথে বেশ কয়েকবার নাজিরের চোখাচোখি হয়েছে, তবুও কেউ কারোর সাথে কথা বলেনি। নাজমুল অবশ্য অনেকবার ভেবেছে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাপে, কিন্তু কোনো এক অদৃশ্য জড়তা তাকে বিবেকের কাছে বারবার আটকে দেয়। পারভেজটাকে আজকাল কোথাও দেখা যায় না। গুদামের সব মালামাল আর মালবাহী গাড়িটা বিক্রি করে দিয়ে কোথায় যে ছেলেটা হারিয়ে গেল, তার জন্য নাজিরের ভারী কষ্ট হয়। মনে হয় এই ছেলেটাই শেষ পর্যন্ত ঠকে গেল, একাই হয়ে গেল। ছেলেটা নওশাদের মতো বোকা। দুর্ভাগ্যজনকভাবে তাকে আগলে নেওয়ার মতো কেউ নেই। নাজিরের মতো দায়িত্ববান একজন বড় ভাই নেই। চায়ের দোকানে এই নিয়ে রোজ আড্ডা চলে। কেউ স্বাদের জন্য আফসোস করে, কি যে এক লোভে পড়ে এত সুন্দর একটা পরিবার ভেঙে গেল। অথচ তাদের পরিবারেও কি লোভ হিংসা কমাচ্ছে? রোজই তো বউদের মধ্যে চুলোচুলি লাগে, সম্পদ নিয়ে মারামারি আর ঝগড়া। নাজিরের সামনাসামনি অবশ্য কেউ এসব কথা বলে না, নইলে ঠিক মুখের উপর উচিত জবাবই দিয়ে দিত নাজির। তবে নাজির আগের তুলনায় অনেক বদলে গিয়েছে। সে ছন্ন ছাড়া লাগামহীন ছেলেটা আর নেই, যার তার সাথে আর একবারই ঝগড়া করে না, মুখ দিয়ে কটু শব্দ বের হয় না। সে এখন নীরব পরিশ্রমে, যে রবের উপর সদা বিশ্বাসী, যে নিজের অতীতে করা কর্মের দ্বারা লজ্জিত। সময় পরিবর্তনশীল, শোক কাটিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল নিজের জীবন নিয়ে। নতুন দালানে ইটের গাঁথুনি দেওয়া কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। টিনের ঘর ছেড়ে কয়েকদিন আগে জিনিসপত্র নিয়ে মাটির ঘরে উঠেছে নাজির আর নওশাদ। টিনের ঘর ভেঙে সেখানে বড় একটা চুলা বানিয়ে এখন মিল্টন আর তার স্ত্রী স্বপ্না মিলে খেজুরের রস জাল দেয়। এসবে আবার মেয়েটাও বেশ পারদর্শী। তার বাবারও একসময় গুড়ের ব্যবসা ছিল, তাই সেখান থেকে শিখেছে সে। সংসারের কাজকর্মে সেরে
বাকি সময় স্বামীর সঙ্গে এই বাড়িতেই মেয়েটা পড়ে থাকে। শালিকের সাথে তার আবার গলায় গলায় ভাব। তা নিয়ে মিল্টনের মা সারাদিন ঘ্যান ঘ্যান করেন। মাঝে মধ্যে মিষ্টির কাছে এসে আফসোসও করে বলেন ছেলেটা নাকি বউ পেয়ে তার হাতের বাইরে চলে গিয়েছে। নির্ঘাত বউটা চাল পড়া খাইয়ে বশ করেছে, নইলে মায়ের কথা উঠবোস করা ছেলে এখন নিজে নিজে কিভাবে সব সিদ্ধান্ত নেয়। মিশ্রি তার সামনে গম্ভীর থাকলেও আড়ালে জায়ের সাথে বসে এসব নিয়ে খুব হাসে। রস জাল দিয়ে ঘন করা শেষ, জ্বলন্ত খড়ি টান দিতে গিয়ে হাতে সেকা লাগলো সবটা। আর মিল্টন কাজ ফেলে দৌড়ে এলো, স্ত্রীর হাতটা টেনে ধরে উম্মাদের মতো জিজ্ঞেস করলো, কি হয়েছে? কই দুঃখ লাগছে বউ? তোমারে কইছি না এসব কামের দরকার নাই, তুমি শুধু দেখবা। ঠান্ডা পানি এনে স্ত্রীর হাত ভিজিয়ে রাখলো। স্বপ্না আঁচল কামড়ে লাজুক হেসে বলল, আপনি একটু বেশি বেশি করেন, এমন শেক কত খাইছি বাপের বাড়ি থাকতে। বাপের বাড়িতে খাওগা, আমার বাড়িতে আমার কাছে কেন খাইবা? যাও গিয়ে বারান্দায় বউ। শাসন করার ভঙ্গিতে বলল মিল্টন। পিছু ফিরে তাকাতেই নাজিরের সঙ্গে চোখাচোখি হলো। ঘাড় চুলকে বলল, একটু কথা হনে না, খালি কাম দেখলে দৌড়ায় আয়। নাজির কিচ্ছু বলল না। সেখানেই তার কথা মতো এক খিটখিটে বজ্রাগী পুরুষ বৌভক্ত সেখানে তার সহকারী আর কেমন হবে। কাতলা মাছটা রান্নাঘরে রেখে স্ত্রীর উদ্দেশ্যেই বলল, মাছটা মাত্রই বর্ষিতে উঠছে, হাটে নিতা ছিল, লগে লগে আমি কেনা লই আইলাম। আনাজ দিও না, বেছে বেছে পেঁয়াজ মরিচ দিয়া কষা করে ফেলাও। আচ্ছা। আমার পোলা কই? মনে হয় চাচার কাছে। ওই মফিসরে দেখলে এখন আমার মাথা গরম হয়ে যায়। বাড়িতে এমন একটা জাদুর বাক্স আনছে যে এখন আর বউ পোলা পুনলে বাড়িতে একটু শান্তি পাই না। মহিলাগুলো কুটনামি থইয়া আমাকে বাড়িতে আপুইরা থাকে। নওশাদ ভাইয়ের উপর আমিও নারাজ ভাইজান। আমার বউডার সেইদিন কয় হের স্বপ্নের পুরুষ বলে আলমগীর। আমি তো হইন না টাসকি খাইয়া ওই পাড়ার আলমগীরের লগে ইচ্ছা মতন কাইজা করলাম। বাড়িতে আইয়া শুনি ওই পাড়ার আলমগীর না, এই বাক্সর নায়ক আলমগীর হের পছন্দ। স্বপ্না মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে মিষ্টির পাশেই বসলো। নাজির আঙুলের সাহায্যে রস নিয়ে খেতে খেতে বলল, এর লাগে ঝামেলা? কাল বিহালে ছাড়া আইয়া আমার কাছে বিচার দিল। কি আর কমু, আমার সংসারে কবে জানি বড় ধরনের অশান্তি লাগে। এদিক দিয়ে তোর ভাবি আবার ভালা, আমার ছাড়া তার আর কাউরে ভাল লাগে না। লাগবই কেমনে? আমি কি নায়কের থেকে কম নাহি? কি যে কর না, মনে আছে শ্রীপুরে ঘুরতে গিয়া একবার এক ভিক্টর আমেনের ছায়াছবি প্রস্তাব দিয়েছিল? আর কইস না। ওইটা ডিরেক্টর হবে, বাংলার পরিচালক। নওশাদও বলে উঠল। নাজির তার দিকে আর চোখে তাকিয়ে ছেলেকে নিয়ে নিল নিজের কোলে। স্বপ্না ফিসফিস করে বলল, দেখছেন বুবু কেমন চাপা মারে বেডা মাইনসে। বাদ দাও, চাপা মারা এদের জাত স্বভাব। দেন মাছ আমি কাইটটা আনি। হাতে ফোসকা পড়েছে না, এখন আর এসব করতে হবে না। বাড়িতে গিয়ে শাশুড়িকে একটু সাহায্য কর, এমনিতেই তোমার উপর নারাজ সে। হ্যাঁ কথা কইয়েন না বুবু, মহিলা 10 জাল কইল যা কাইটা দিলেও কইব লবণ কম হইছে। আমিও সাবানা না। সাবানাকে? জসিমের বউ মাইয়াডা বলা ভালা, শাশুড়ি ননদ ছেঁচা দিলেও কিছু কয় না। জসিম আবার কে? আরে ছায়াছবির নায়ক, আপনি চিনবেন কেমনে, দেখেন না তো। মিষ্টি মাছ নিয়ে চলে গেল। শালিক এতক্ষণ ঘরে ছিল, সেও এলো। দুপুরে রান্নার আয়োজন করতে হবে। স্বপ্না মেয়েচা বিয়ের পর থেকে ছায়াছবির বড় ভক্ত হয়েছে। সব নায়ক নায়িকার নাম মুখস্থ। বৃহস্পতিবার আর শুক্রবার বিকেলে টেলিভিশনের ঘরে পাড়ার নারীর বাচ্চা কাচ্চাদের ভিড় লেগেই থাকে। নাজির মাঝে মধ্যে এই নিয়ে ভাইয়ের উপর রাগও ঝেড়ে বলে, একটা ঝামেলা লাগা কই আনছস, আর ভাল লাগে না। নওশাদ কিচ্ছু বলে না, প্রতি উত্তরে শুধু হাসে। তার ব্যস্ততা আজকাল আকাশচুম্বী। নতুন ব্যবসার পেছনে ভালোই ছোটাছুটি করতে হচ্ছে। একটা ব্যবসা দাঁড় করানো কি আর চারটেখানি কথা। নাজির এতে ভীষণ খুশি। ছেলেটা অন্তত নিজের জীবন নিয়ে হেলাফেলা বাদ দিয়ে সংসারী আর পরিশ্রমী হচ্ছে। অতীতের সমস্ত কালো অধ্যায়কে পিছনে ফেলে নতুন জীবনে উদ্যমী হয়ে উঠেছে। আর কি চাই। গুড়ের কাজ শেষ হতেই দুপুর পেরোলো। মাছা থেকে খড়কুটো নামিয়ে গরুগুলোকে খেতে দিয়ে ঘাস কেটে আনতে চলে গেল নাজের। সমস্যা হলেও এই কাজটা সে নিজেই করে। আজ চিরাচরিত বৃহস্পতিবার। দুপুরের ভোজন শেষে বিছানায় আর গা লাগালো না নওশাদ। ব্যাগে নিজের পোশাক গুছাচ্ছে। শালিক আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এলো। স্বামীর কাজকর্ম দেখে মুখ ভার করলো। নওশাদ ব্যস্ত হাতে কাজ করতে করতে বলল, রাতে আজ ফিরবো না, অনেক দূরে যেতে হবে, মালপত্র আনতে হবে। ফিরতে ফিরতে ধরো কাল পরশু তো লাগবেই। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। ধুর
বিয়া কইরা ফাঁসছি, একলা একলা আমার আর ভাল লাগে না। একা কোথায়, সারাদিন বাড়িতে মানুষ গিজগিজ করে। যা হিসেবে নিজের মামাতো বোন পেয়েছো, কয়েক পা হাঁটলেই নানার বাড়ি, এত সুবিধার মধ্যেও একা। জামাই যদি দূরে থাকে এত শত সুবিধা দিয়ে আর কি কাম? তা জামাই কাছে বসে থাকলে চলবে কি করে? তুমি চাও না আমি কিছু করি? চাই তো, আপনি ভালা কিছু করলে আমি সবচেয়ে বেশি খুশি হমু। তাহলে আফসোস আর মন খারাপ যে? আচ্ছা আচ্ছা, নক্ষত্রের মতন একটা পোলাপাইন দিয়া যান, যে মামা কইয়া আমারে ডাকবো, চোখের আড়াল হইলে কানবো, তাইলে আর আমি বিরহে মন খারাপ করুম না। নশর চমকে তাকালো, শার্টের বোতাম লাগাতে থাকা হাতে থেমে গেল। মেয়েটা দিন দিন সব লাজ লজ্জা ভুলে বসেছে। এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, এখন এত গুরুত্বপূর্ণ কথা বলার সময়? আগে বললে না কেন পাখি? আচ্ছা যাও, কালই চলে আসবো, তারপর 10 মাসের জন্য ছুটি। স্বামীর বুকে ধাক্কা মেরে সরে গেল শালিক। গোছগাছের অবশিষ্ট কাজ নিজে সমাপ্ত করে বলল, কইতে হইব কেন? আপনি পুরুষ মানুষ, বুঝেন না? কিভাবে বুঝবো বলো? চালাক তো নই, বোকাশোকা মানুষ। ঢং, না বোঝার ফান ধইরা থাকেন। নওশাদ হাসলো। মেয়েটা ভারী অদ্ভুত, এসেই তার জীবনটা কেমন বদলে দিয়েছে। নওশাদ কি কখনো ভেবেছিল তার এত সুন্দর একটা সংসার হবে? পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে মান ভাঙাতে লাগলো। খাওয়ার পর নাজির আর বিছানায় গেল না। একটু পরে নিশ্চিত নারীগুলো বিরক্ত করতে চলে আসবে। বাড়ি এখন ফাঁকা বলা চলে। নির্জন বউকে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছে। গোয়ালের গরুগুলো খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে। এদের তেমন একটা বের করে না নাচে। এর ছাগল পাশের খেতে বাঁধা, কচি ঘাস খেয়ে সেখানে শুয়ে আছে। আসরের আজান দিলে খোপে ঠোকাবে। শালিক কয়েকটা মুরগি পালন শুরু করেছে। তার দেখা দেখি মিষ্টিও শুরু করেছে। এতে সংসারে নাকি আয় হবে। বাইরে থেকে অযথা ডিম কিনে আনতে হবে না। নক্ষত্র একটু একটু বুঝতে পারে। এখনো বালিশে হেলান দিয়ে বিছানায় বসে আছে। মিষ্টি ছুনছুনি নাড়িয়ে ছেলের সাথে খেলছে। তাদের দেখে মা ছেলে কম, দূর সম্পর্কের ভাই বোনই বেশি লাগে। ভাবনাটা মাথায় আসতে চোখ মুখ কুচকে নিল নাচের। খেলার মাঝখানে থেকে কোলে তুলে নিল ছেলেকে। মিষ্টি বিরক্তি নিয়ে বললাম, কোলে কেন নিলেন? এখন ওর ঘুমানোর সময়। এত ঘুমায়া করবো কি? আইও আব্বা, ঘুরে আহি। নক্ষত্র চুল চেনে ডাকল। আহা, কও আব্বা। বাবার ঠোঁট নাড়ানো দেখে নক্ষত্র পুনরায় চেষ্টা করলো। মিষ্টি বললাম, বাবা ডাক শেখান, তার আগে মা ডাক শেখাতে হবে। মা বলো, মা। স্পষ্ট উচ্চারণ করতে পারে না। নাজির ঘর থেকে বের হতে হতে বলল, মায়ের টাটা দাও, টাটা। বাবাকে অনুসরণ করে পেছন ফিরে ছোট ছোট হাত বাড়িয়ে মাকে চাটা দিল নক্ষত্র। নাজির বলল, দরজায় শিকল লাগাও, ছেলে নক্ষত্রের মায়ও আমগো লগে আইতে পারে, না করবো না। শাড়ি ছেড়ে আজ সালোয়ার কামিজ পরেছে মিশ্রি। গৃহিণী থেকে কিশোরী লাগছে বেশি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে দরজার শিকল আটকে স্বামী ছেলের পিছু হাঁটতে লাগলো সে। বিয়ের পর থেকে স্বামী আর বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি তার। একবারে যেন ঘরবন্দি হয়ে আছে। তবুও মেয়েটার কোনো অভিযোগ নেই। দাদি মারা যাওয়ার পর থেকে চুপচাপ হয়ে গেছে। নাজির ভেবে রেখেছে সেটা হাঁটতে শিখলে এদের মা ছেলেকে নিয়ে ঘুরে আসবে সে। মিশ্রি অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, উল্টো পথে যাচ্ছি কোথায়? চোখ যেদিকে যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মিশ্রি প্রত্যুত্তর করল না। নাজির এসে দাঁড়ালো তার বেগুন খেতে। ক্ষেত ভরে এবারও বেগুন হয়েছে। জিজ্ঞেস করলাম, বেগুন ভর্তা খাইবা? উত্তর দিল না মিশ্রি। ছেলের হাত নাড়িয়ে বলল, বছর 2 আগে এই ক্ষেত থেকে না বুঝে বেগুন ছিঁড়েছিলাম বলে এক অভদ্র লোক আমায় অনেক অপমান করেছিল। বেগুন চোর উপাধি দিয়েছিল। আজ দিন বদলেছে। এই বেগুন ক্ষেত এখন আমার, ক্ষেতের মালিকটাও আমার, এমনকি ভবিষ্যৎ মালিকও আমার। নারী ছেঁড়া ধন। এই দিন দিন নারে নাজির শাহর বাচ্চা। আল্লাহ কখন কার অহংকার দম্ভ ভেঙে চুরমার করে দেন। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে আশেপাশে তাকালো মিশ্রি। নাজির ফ্যালফ্যাল নয়নে স্ত্রীর দিকে কিছু সময় তাকিয়ে থেকে শব্দ করে হেসে উঠল। তার হাসি দেখে নক্ষত্র গা দুলিয়ে হাসলো। নাজির স্ত্রীর গাল চেনে দিয়ে বলল, হ্যাঁ, সব তোমার। আর আমি বানের জলে ভাইসা আইছি। মিশ্রি মুখ বাগালো। নাজির পথ বদলালো। খেত দেখবা? আবার কোন ক্ষেত? হৌরা খেত। মিশ্রি না বুঝে তাকিয়ে রইল নাজির ছেলের উদ্দেশ্যেই বলল, মায়ের মতন শুদ্ধ মারানি হবি না, হৌরা বুঝে না। সরিষা। আমার ছেলে শুদ্ধ ভাষাই শিখবে।
সরিষা এখনো কাটেননি? না, এবার বীজ লাগাইতে দেরি হয়ে গেছে, তার একটু বাড়তি হোক। অলস দুপুরবেলা কোথাও মানুষের চিহ্নটুকুও নেই। গ্রামের মানুষ দুপুরে পেট পুড়ে খেয়ে নাকি সরিষার তেল দিয়ে ঘুমাতে পছন্দ করে। আইল ধরে স্ত্রীকে নিয়ে সরিষা খেতে এলো নাজির। নীল আকাশের নিচে মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু হলুদ দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত ইতিমধ্যে ফসল কাটা শেষ। মিস্ত্রির চোখে বিস্ময় খেলা করছে। বেশি সময় সেই বিস্ময় আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, পুরোটাই আমাদের? না, এখান থেকে ওই পাশের তাল গাছ পর্যন্ত আমগো। শুনেছি সর্ষের মধ্যে নাকি ভূত পেতনি থাকে, তার উপর এখন আবার দুপুরবেলা। চলুন বাড়ি ফিরে যাই। পেতনি কনে পেতনি ধরে হুনছো? আমি পেতনি? পেতনি বলেন আপনি আমায়? না, তুমি তো আমার পরি, ময়না পাখি। মিস্ত্রির ভীষণ রাগ হলো। লোকটা তাকে পেতনির সাথে তুলনা দিয়েছে। শোধ না তুলতে পারলে কিছুতে শান্তি পাবে না সে। নাজির নিষ্পলক দৃষ্টিতে স্ত্রীর রাগে ফোলাপ গাল দুটো দেখছে। মাথা থেকে ওড়নাটা ফেলে খোপা করা চুলগুলো খুলে দিল মিস্ত্রি। ঘন চুল দিয়ে পিঠ আর কোমর ঢেকে গেল। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সে ঝালু জায়গায় থেকে নেমে পড়লো খেতে। মুহূর্তেই মিশে গেল হলুদে। নাজির অবাক হলো। মাথা গেছে, করো কি? আপনি আমায় পেতনি বলেছেন না, এবার সত্যি সত্যি পেতনি হয়ে আপনার ঘাড় মটকাবো। নাজির মুচকি হাসলো, ছেলের কানে ফিসফিস করে বলল, তোর মা কি সুন্দর দেখছস? এত সুন্দর মাইয়া মানুষ আমি আমার জীবনে প্রথম দেখতাছি। নক্ষত্র কি বুঝলো কে জানে। মাই করতে করতে হাত নাড়ালো। বাপ ছেলে মুগ্ধ চোখে সরিষা ক্ষেত জুড়ে বিচরণ করা মেয়েটাকে দেখছে। খাঁচায় বন্দি পাখি হঠাৎ ছাড়া পেয়ে দিগাদিক ভুলে যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ায়, মিষ্টি হয়েছে সেই দশা। বহুদিন পর মেয়েটা মুক্তির স্বাদ পাচ্ছে। নাজির তাকে বাধা দিল না। বুকটা আনন্দে ভরে উঠল। একবার ছেলে তো আরেকবার স্ত্রীর দিকে তাকে রবের কাছে শুকরিয়া আদায় করলো। পূর্ণতার স্বাদ বুঝি এমনই হয়। তার চোখ জোড়া ঘোলাটে হয়ে উঠেছে। টোক্কা দিলেই যেন গড়িয়ে পড়বে অশ্র। ঠোঁটে জলজল করছে প্রাপ্তির হাসি। রক্তের স্বাদ একবার যে পায় সে নাকি আর ফিরে আসতে পারে না। কিন্তু নাজিরের বেলায় কথাটা ভুল প্রমাণিত হয়েছে। সে ফিরে এসেছে, রবের পথে ফিরে এসেছে। অবশেষে তার নিজের ঘর হয়েছে, মানুষ হয়েছে, সংসার হয়েছে, এমনকি সে বাবা হয়েছে। মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকা সরল মেয়েটি তাকে টেনে এনেছে পাপের দ্বার প্রান্ত থেকে। নাজির আকবর মিয়ার প্রতি কৃতজ্ঞ। মন থেকে বুড়োর জন্য দোয়া করে। মাঝে মধ্যেই বাজে স্বপ্ন দেখে যখন তার ঘুম ভেঙে যেত, তখন এই মেয়েটাই তাকে আগলে নিত অসহায় হয়ে। যখন সে বলতো, জীবনে যা পাপ করছি শুধু অভিশাপ হয়ে ফিরাইয়ে, তখন এই মেয়েটাই মাথায় হাত বুলিয়ে বলতো, ভুলে যান সেসব। পথভ্রষ্টতা ছাড়া তেমন কিছুই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিরে আসা, যাত্রা ভুল জেনে বদলে ফেলা, যা সবাই পারে না, কিন্তু আপনি পেরেছেন, অসাধ্য সাধন করেছেন। নাজির এখন নিজের জীবন বদলানোর যাত্রায় ব্যস্ত। তার মস্তিষ্কে দুনিয়াদারির চিন্তা থেকে পরকালের চিন্তা এখন বেশি। সাহসী পরিশ্রমী নাজির নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত। তার মন এখন জাহান্নামের ভয় ভীত। তার সমস্ত বিশ্বাস শুধু রবের উপর, রবের ফয়সালার উপর। সে বিশ্বাস করে দুনিয়ায় যে যা করছে তার বিচার পরকালে হবে। যে যা হারিয়েছে তার দিক থেকে দ্বিগুণ আল্লাহ সেই ব্যক্তিকে ফিরিয়ে দিবেন। কদিন আগে হাসপাতাল থেকে ঘুরে এসেছে নাজির। পরীক্ষা নিরীক্ষার পর ডক্টর বলেছে একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গে লাগা ক্ষত শুকোয়নি এখনো। মিষ্টি সেসব জানে না। কি প্রয়োজন তাকে জানানোর? এই সুন্দর সংসার ছেড়ে, স্ত্রী সন্তানকে ছেড়ে নাজির একদিন চলে যাবে দূরে, বহু দূরে। এইটা কোনো কথা? তার অবর্তমানে মির্জার কি হবে? অশ্রু গড়িয়ে পড়ার আগে নাজির তা মুছে নেয়। ছেলেকে বললাম, তোমার মা দুনিয়ার সবচেয়ে সুন্দর আর সৎ নারী, তার কখনো কষ্ট পাইতে দিবা না। আমি যেমনি মাথায় তুলে রাখছি তুমিও রাখবা। জীবনে কখনো হার মানবা না, মনে রাখবা তুমি নাজির সার পোলা। নক্ষত্র বাবার গলা জড়িয়ে ধরল। আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে হলুদের বিরান মাঠে নেমে পড়ল নাজির। জীবন অনিশ্চিত, ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু নাজির তার বর্তমান উপভোগ করতে চায়। তার প্রিয় সহধর্মিণী আর ছেলের সাথে সুন্দর স্মৃতি রেখে যেতে চায়। ফুল ছিঁড়ে মিষ্টির কানে গুজে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, এই সুন্দর যাত্রা শেষ না হোক, শেষ পথে একটু দেরিতে পৌঁছালে ক্ষতি কি?
সঙ্গে নাজির শাহ থাকলে কোনো ক্ষতি নেই। নাজির হাসল, মা বাবার হাসি দেখে নক্ষত্র হাসল, মুছো পড়ে ফুল ছিঁড়ে বাবার দিকে বাড়িয়ে দিল। পরিশেষে তারা ভালো আছে, সুখে আছে। এতদিন যারা অন্যায় করেছে তারাও ইতপূর্বে কৃতকর্মের শাস্তি পেয়েছে এবং পাচ্ছে। ভালোরা, পরিশ্রমীরা এবং সময় থাকতে ফিরে আসা সবাই তাদের মতো ভালো থাকুক, পূর্ণতার স্বাদ আস্বাদন করুক। যাত্রা তাদের শুভ হোক। চিরকাল রবের উপর বিশ্বাস রেখে হতাশা এবং প্রতিশোধকে ভুলে থাক। যাত্রাপথ গল্পটি এবং নাজির শাহ আর মিশ্রির গল্পটি এখানে সমাপ্তি হলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও এমন জয় ভাইয়া এবং নয়নিকা আপুর জুটিতে ভয়েসে গল্প পেতে অবশ্যই পশিরারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।